তারিখ রাতে সেনাবাহিনী প্রধান তাকে ফোন করে বলেছেন পরের দিন সকাল 10টায় যাওয়ার জন্য। হ্যাঁ, এবং এই যে 4 তারিখ রাতে ফোন করে, তা এই হিসেবে দেখা যায় 4 তারিখ রাতে সেনাবাহিনী প্রধান গণভবন থেকে ফিরে এসে তাকে ফোন দিয়েছেন, গণভবনে বলে এসছেন সমস্ত দায়িত্ব আমাদের, আমার উপর আস্থা রাখো। আর তিনি ফিরে এসে ফজলে আকবরকে ফোন দিচ্ছেন। তো উনি তো ভেরি মাচ ইনভলভড। কি মনে হয় আপনার? হ্যাঁ, উনি তো পলিটিক্স করেন, মানে যে ফজলে আকবর সাহেব উনি তো পলিটিক্স করেন, উনি তো ইনভলভ ছিলেনই। সেনাবাহিনী প্রধান। এইটা আমার কাছে যেটা মনে হয়েছে পরবর্তীতে আমি যতটুকু জানতে পেরেছি, বা আমি পরের দিন আমি মানে আমরা ওইটাও মানে কি জেনারেল ফজলে আকবর যখন বর্তমানে যিনি এই সদ্য নির্বাচিত মহামান্য প্রেসিডেন্ট, ওনাকে পরের দিন সকালে ফোনও করেন যে সেনা প্রধান আপনাদের সাথে, আপনাদের কয়েকজনের সাথে বসতে চান। তো এটাও আমরা 5 তারিখ আমি মানে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে জানতে পারি, এবং সেটা আমি সরকারকে জানাই। আমি এতটুকু করেছি। তো সেইটা হয়তো ছিল, আমার মনে হয় যে এটা কি কারণে ছিল আমি ঠিক ক্লিয়ার না, কিন্তু আমি যতদূর শুনেছি পরবর্তীতে এটা নিয়ে আসলে মিটিংটা বসার মিটিং এ বসা অবস্থাতেই তারা খবর পান। মানে এইখানে আমার যেটা ধারণা, যে সেটা ইনফরমেশনের ভিত্তিতে আমার যে অ্যানালিসিস, সেখানে হয়তো ওইরকম একটা যে আন্দোলন যদি তাদের শর্ত থাকে যে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করে আবার নির্বাচন, এইরকম বোধহয় কিছু একটা উদ্দেশ্য থেকেই তারা বসেছিল। কিন্তু ওই মিটিং চলাকালেই তারা খবর পান যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে অথবা গোপালগঞ্জে নিয়ে যাওয়া হবে, এমন কোন ধরনের তথ্য আগেবারে কি আপনারা পেয়েছিলেন? না, এটা আমরা পাইনি। এটা উনি মাননীয় প্রধানমন্ত্রী ওনার মোটরকেট যখন গণভবন থেকে বের হয়ে যায়, মানে গণভবন থেকে বের হবেন এরকম একটা তথ্য আমার কাছে ছিল। কারণ আপনার অবগতির জন্য বলি যে গণভবনে কিন্তু এসবির একটা বেশ শক্ত একটা ডিপ্লয়মেন্ট, যেটা ইয়ের জন্য না, অস্ত্র ছাড়াই তারা ডিউটি করে ওখানে। বাট এই যে মানে এসএসএফ পিজিআর অস্ত্র ব্যবহার করে, কিন্তু স্পেশাল ব্রাঞ্চ অস্ত্র ব্যবহার করে না। কিন্তু নিরাপত্তার বিষয়গুলো, অর্থাৎ এই যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যে চেকিং হয়, আপনি কখনো গেলে হয়তো বুঝতে পারবেন যে এই যে মানে আর্চওয়ে পার হয়ে বা তারপরে যে স্ক্যান ব্যাকট্যাগ থাকলে স্ক্যান করতে হয়, এই লোকগুলো এসবির। তো ওখানে এসবির লোকই থাকে। তো আমাকে একটা সময় আমি জানতে পারলাম, আমাকে বললো যে এসএসএফ সমস্ত চাবি বুঝিয়ে দিচ্ছে এসবির হাতে। কারণ এসএসএফ এর পরেই মূল কাস্টডি হলো এসবির। তো এসবির হাতে চাবি বুঝিয়ে দিচ্ছে। এবং তো এইটা আমাকে জানাইলো আমার চ্যানেল থেকে। তো তখন আমি আবার ইন্সপেক্টর জেনারেলকে জানাইলাম যে চাবি বুঝিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর জানাইলো যে মানে প্রধানমন্ত্রী মোটরকেট এটা বের হয়ে গেল। তো এটাও জানিয়েছে, কিন্তু তখনও আমি জানি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম ছিল যে 12:30টায় উনি বঙ্গভবনে যাবেন। এটা সকাল থেকে আমি জানি। তো উনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন, এইটা দাঁড়িয়েছিল। তো আমার ধারণা ছিল হয়তো জরুরি আইন বা এরকম একটা কিছু আসতে পারে, আমার এটা ধারণা ছিল। বা উনি তো রাষ্ট্রীয় রীতিনীতি মেনে চলতেন, শিষ্টাচার মেনে চলতেন। ফলে উনি একটা যে কোনো দেশ ভ্রমণ করে আসলেও কিন্তু উনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে, যেটা মানে রেওয়াজ এবং ইয়েতেও আছে, সংবিধানেও আছে যে রাষ্ট্রপতি মানে রুলস অফ বিজনেসে আছে যে রাষ্ট্রপতিকে তার যে ভ্রমণের বিষয়ে অবহিত করবেন। তো মনে করছি যে সার্বিক পরিস্থিতি হয়তো ওনাকে অবহিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন। তো এটা 12:30 একটা প্রোগ্রাম ছিল। তো এরপরে বের হয়ে যাওয়ার পরের অংশটা আসলে আর আমি তখন অনুমান করি যে একটা কিছু হচ্ছে, কারণ বের হয়ে যাওয়ার পরই
আমাকে এসবির লোকজন জানাইলো যে স্যার এখানে পিজিআর বা এসএসএফ যারা আছে সিভিল স্টাফ সবাই বের হয়ে যাচ্ছে, তো আমাদের জন্য এখন করণীয় কি? তো তখন তো আর যদি সব অস্ত্রধারীরা বের হয়ে যায় তখন তো আর আমার একেবারে সিভিল ক্লোথসে প্লেন ক্লোথসে ডিউটি করা এসবি ওখানে, তা আমি তখন বললাম যে ঠিক আছে তোমাদের সব গেট তো বন্ধই, কারণ তখন ওই যে যখন বলেছে যে গেট বন্ধ করে দিতে সব গেট বন্ধ করে একটাই গেট খোলা ছিল যেটা দিয়ে উনি বের হয়ে যাওয়ার পরে বললাম যে ঠিক আছে তোমরা গেটটা বন্ধ করে লক করে তোমরা রাস্তার অপোজিটে দাঁড়িয়ে থাকো, যে যদি কোনো লফুল অথরিটি আসে চাবি হস্তান্তরের বিষয় থাকে সেটা করবা, আর যদি কোনো মব আসে মানে ভায়োলেন্ট কোনো ইয়েরা আসে তখন তোমরা এই ইয়ের সাথে মবের সাথে জনতার ভিতরে তোমরা মিশে যাবা, যেহেতু প্লেন ক্লোথসে ডিউটি করলে তো এই সুবিধাটা থাকে। তো এর ভিতরে খবর পাইলাম যে মাননীয় প্রধানমন্ত্রী ফ্লাই করছেন, ইন্ডিয়া যাচ্ছে, তো ফলে আগে থেকে কোনো খবর পাইনি। ওই সময় আপনার লোকেশন কি আপনার অফিস না পুলিশ সদর দপ্তরে? আমার পুলিশ সদর দপ্তরে ছিলাম। আমি ওই দিন আমার অফিসে যাওয়ার সুযোগ হয়নি, সারাদিনই দপ্তরের যে স্ক্রিনে সারা ঢাকার ছবিগুলো আপনারা দেখতেন বসে, সেই স্ক্রিনে তো সকাল থেকে দেখছিলেন বিভিন্ন জায়গা থেকে আর্মির লোকগুলা সরে যাচ্ছে আর লোকজনকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল। এখানে আসলে এই যে বললাম না আপনার আন্দোলনটা তো খুব পরিকল্পিত ছিল, এবং কেউ কেউ তাদের কাছে ইন্টেলিজেন্স ছিল যে এই সিসি ক্যামেরায় দেখে দেখে পরবর্তীতে চিহ্নিত করা সম্ভব। তো ঢাকা শহরের অনেক জায়গার সিসি ক্যামেরা কিন্তু ভেঙে ফেলা হয়েছিল 18-19 তারিখে। 18-19-20 তো একটু কমে আসে, অনেক জায়গার সিসি ক্যামেরা ছিল না। তো ফলে উত্তরায় যখন ছেড়ে দেয় ওইটা সিসি ক্যামেরায় দেখা যায়নি, তো ওইটা আমরা জানতে পারি। এবং যখন এপিবিএন সদর দপ্তরের কাছাকাছি আসে তখন ক্যামেরায় দেখা যায় যে আসছে, লোকজন আসছে এইটা। আর যাত্রাবাড়ির দিকেও ক্যামেরা ছিল না, এগুলো তো একেবারে সব ভেঙে ফেলেছিল, ফলে ক্যামেরা দেখে বোঝা, কিন্তু খবর আসছিল যে অমুক জায়গায় ছেড়ে দিয়েছে। কারণ পুলিশের যেখানে সেনাবাহিনী কিংবা র্যাবের দায়িত্ব ছিল কিংবা বিজিবির দায়িত্ব ছিল সেখানেও পুলিশের একটা স্কেলেটন ফোর্স দেয়া ছিল। তো ফলে ওই সমস্ত জায়গা থেকে প্রথম আসলে উত্তরা থেকেই ছেড়ে দেওয়া হয়, আব্দুল্লাহপুরের ওখান থেকেই ছেড়ে দেওয়া হয়। ওরা যখন মিছিল নিয়ে আসে তখনই দেখা যায় ঢাকা শহরেরও বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ উত্তরার বিভিন্ন এলাকায়, ওখানে ওই যে বিভিন্ন মাদ্রাসা মসজিদেও নাকি কিছু লোক ছিল আমরা পরবর্তীতে শুনেছি, তারপর বিভিন্ন জনের ব্যবসা প্রতিষ্ঠান, মানে সরকার বিরোধী যারা আন্দোলন ছিল তাদের, এই সমস্ত জায়গায় রাত্রে লোক অবস্থান করছিল। এরা আস্তে আস্তে যোগ হয়ে আমরা সিসি ক্যামেরায় এই এপিবিএন উত্তরা, এটা এপিবিএন হেডকোয়ার্টার্স, এটা তো একেবারে ক্যান্টনমেন্টের খুব এয়ারপোর্টের খুব কাছে। এর আগে আমরা সিসি ক্যামেরায় ওই জায়গার বিষয়টা দেখতে পারিনি। ওই দিন সকালবেলা তো আপনি ফোন পেয়েছিলেন, যেটা তাপস, মেয়র তাপস বাইরে যাওয়ার জন্য এয়ারপোর্ট দিয়ে যখন আটকালো তাকে, তার কাছে ইয়া ছিল না, ওই যে সরকারি জিও লেটার, যেটা ওইটা না থাকার কারণে উনি বেরোতে পারছিলেন না। তখন তো আপনাকে তো এয়ারপোর্ট থেকে ফোনে আপনার কাছে ফোন করা হয়েছিল। এটা 5 তারিখ নয়, এটা সম্ভবত 3 তারিখ ভোরবেলায়। আচ্ছা, 3 তারিখ ভোরবেলায় উনি ওনার সপরিবারে আসলে এয়ারপোর্ট যান। তো ওনার ওয়াইফ এবং বাচ্চা ফ্যামিলি তারা লন্ডন যাবেন, আর উনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন। তো ওই উনি সিঙ্গাপুর যাওয়ার মানে আলাদা ফ্লাইট, কিন্তু মানে তো লন্ডন যাবেন এক ফ্যামিলি আর উনি যাবেন। তো তখন তো এটার দায়িত্ব তো এসবির যে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন তখন তাকে বলে যে আপনার জিও ছাড়া তো আপনি যেতে পারেন না। পরে তার জিওর আসলে ব্যবস্থা হয়। তো তারপরে উনি একেবারে শেষ মুহূর্তে ফ্লাইটে উঠেন। জিওর ব্যাপারটা আমরা যতটা শুনেছি, ওইখান থেকে যখন প্রাইম মিনিস্টার অফিসে ফোন করা হয়
তখন এসবির কারো ফোনে ফোন করা হয়েছিল, সেই এসবির ফোনে প্রাইম মিনিস্টার শুনে জিও পরে দেয়া হবে এই কথাটা বলেছিলেন। না না, প্রাইম মিনিস্টার সাথে এসবির কোনো লোকের কথা হয়নি। আর তখন আর্লি মর্নিং ছিল, আমি ও বিষয়টা জানতাম না। এটা পরে আমি শুনেছি যে ওখানে প্রাইম মিনিস্টারের সাথে কোনো কথা হয়নি। উনি বোধহয় টেলিফোনে অনুরোধ করেছিলেন। আপনার কি এখন মনে হয় আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক দল, সেই দলটার রাজনৈতিক কর্মসূচি সমস্ত পণ্ড করে দেওয়ার কারণে, থামিয়ে দেওয়ার কারণে 5ই আগস্ট ঘটেছে? 5ই আগস্ট আমি আবারও বলি, এটা একক কোনো কারণকে দায়ী করা যাবে না। এটা একটা সর্বব্যাপী সর্বগ্রাসী ষড়যন্ত্র ছিল, যেটা মোকাবেলা করার জন্য যে ধরনের ম্যানেজমেন্ট দরকার ছিল, সেইটাই আমরা ফেল করেছি। এত বড় ষড়যন্ত্র। এবং এইটা আমি একটা আগের শোতেও একটা ইয়েতে বলেছি যে আসলে 15 বছর প্রায় একটা তো নির্বাচন, 24-এর নির্বাচন হয়ে যাওয়ার কারণে এক ধরনের কমপ্লেসেন্সি আসে, যে আন্দোলন বাংলাদেশের রেওয়াজ অনুযায়ী সাধারণত শেষের দিকে, সরকারের শেষ সময় গিয়ে আন্দোলন হয়। ফলে একটা আত্মবিশ্বাস আমাদের বেড়ে গিয়েছিল যে এই আপাতত 2-3 বছরে কোনো ঝামেলা নাই। এইটা একটা ছিল, এটা দলের ভিতরেও ছিল। আর দীর্ঘদিন দল ক্ষমতায় ছিল এবং দলের ভিতরে যারা মানে ছিল, কি বলে, দলের শীর্ষ নেতাদের অনেকেই সরকারে থাকার কারণে তারা দলকে যথাযথভাবে তৃণমূল পর্যায়ে থেকে যেভাবে কাজ করার দরকার ছিল, সেইখানে কিছুটা ঘাটতি ছিল। এর বাইরেও আর একটা বিষয় মানে উল্লেখ করা যায়, যেটা কারণে মাননীয় প্রধানমন্ত্রী পরে অ্যাকনলেজ করেছিলেন, যে ইউনিয়ন পরিষদ মানে স্থানীয় সরকারে যে এই যে প্রতীক দেওয়া, দলীয় প্রতীক দেওয়া, এইটার কারণে কোন্দল ছিল। মানে এই যে চাওয়া না চাওয়া, পাশাপাশি কিছু গুপ্ত হাইব্রিড, এটাও যুক্ত হয়ে গিয়েছিল। তো এই সমস্ত কারণে ফলে দলের মানে এইটার থাকার কারণে, সরকারে ব্যস্ত থাকার কারণে দলকে শক্তিশালী করার বা দলকে একেবারে তৃণমূল পর্যায় থেকে একেবারে শক্তিশালী করে নতুন যে এই দলীয় যে কার্যক্রমগুলো, সেইগুলো আমার মনে হয় যে আরেকটু যথাযথভাবে করলে এবং শেষ মুহূর্তে তারা মাঠে থাকলে তারা, অনেকেই বলে যে থাকলে কি মারামারি করতো কিনা, মারামারি নয়, মারামারির তো দরকার নাই। মানে সরকারি দলের একটা প্রেজেন্স থাকলে, যে যেমন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্যগুলো পাইতাম, 21 সাল থেকে তো মানে বলেছি যে 19 সাল থেকে এই ষড়যন্ত্র শুরু হয়। তখন থেকে এই যে যারা বিদেশি শক্তি, পশ্চিমা দেশ সহ, তাদেরকে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগের কোনো সমর্থন নাই, এরা মানে একেবারে বেনিফিশিয়ারি কিছু লোক ছাড়া 10% সমর্থন নাই। এটা কিন্তু এইভাবে বলতে বলতে তো প্রচার হইতে আর কোভিড এর সময় কোনো পলিটিক্যাল কার্যক্রমও ছিল না। ফলে এরা কিন্তু এটা বিশ্বাস করা শুরু করছিল, ডিপ্লোম্যাটসরা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যে আসলে আওয়ামী লীগ শুধু শক্তির জোরে ক্ষমতায় টিকে আছে, তাদের কোনো জনসমর্থন নাই। কিন্তু এটার মাননীয় প্রধানমন্ত্রী একটা ভালো ডিসিশন ছিল যে উনি 22 সালের দিক থেকে কিন্তু বিভিন্ন বড় বড় জনসভা করা শুরু করলেন, যশোর সহ চিটাগং, বিভিন্ন বিভাগীয় শহরে। তখন আবার এদের একটা ধারণা জন্মে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে না, জনসমর্থন তো আছে এদের। তো ওইটা আর কি। তো এই যে আমার যতদূর মনে পড়ে, যতগুলো রিপোর্ট আমি দিয়েছি, সমাধানের উপায় হিসেবে আমি কিন্তু বলছি দলকে শক্তিশালী করা। এই হাইব্রিড নিয়ে বিভিন্ন সময় রিপোর্ট দিয়েছি যে হাইব্রিড লোকজন হচ্ছে যে এরা একটা সময় কেটে পড়বে। এবং আমি ইয়েতেও আমার ছিল, যাই হোক, এইটা ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, মানে আমার প্রেডিকশন ওই জায়গায় ব্যর্থ হয়েছে। 23 সালের যে রিপোর্ট, সেইখানে একটা ছিল যে এই একটা নির্বাচন অনুষ্ঠান করবে, যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না, সেইখানে হয়তো এই হাইব্রিডদের একটা অংশ, তাদেরকে দিয়ে আওয়ামী লীগের একটা বি টিম বানিয়ে, মানে আওয়ামী লীগের একটা বিকল্প আওয়ামী লীগ বানিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করাবে। তো এটা আমরা দেখেছি, এই যে তাজউদ্দিন সাহেবের কুপুত্র সোহেল তাজ এবং তার ধারণা ছিল তো
যে রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে, যেটা হলো না হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ, এই রিফাইন্ড আওয়ামী লীগ করার ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট, মানে আমার ওই প্রেডিকশনটা সঠিক হয়নি, এটা পারে নাই। তো এটাও যেটা ছিল আমাদের। আর্মি চিফ যেটা বলেছিলেন, হাসনাত আব্দুল্লাহ বলেছিল, আয়েশা বলছিল, আর্মি চিফ তাদেরকে এই কথা বলেছিলেন তো। হ্যাঁ, আমি দেখেছি, আমি এটা দেখেছি। 5 তারিখে আপনি এবং আইজিপি সহ আপনারা তো হেলিকপ্টারে পুলিশ সদর দপ্তর থেকে আপনারা ক্যান্টনমেন্টে গেলেন, তাই তো? জি। কে কে ছিলেন একসাথে তখন? এখানে আমি, ইন্সপেক্টর জেনারেল, তারপর ডিএমপির কমিশনার হাবিবুর রহমান এবং আরেকজন অফিসার ছিলেন আমাদের ওই ইয়েতে। এবং ওইখানে কি পরিবেশ ছিল? যেখানে আপনারা গেলেন সেখানে কি পরিবেশ ছিল? সেখানে আমরা মানে পরবর্তীতে দেখেছি, বা ওখানেও ছিল আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওই কমপ্লেক্সে ছিল, যেমন স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ জাস্টিস, আর একজন অ্যাপিলেট ডিভিশনের আর একজন জাস্টিস, অ্যাটর্নি জেনারেল, ইন্সপেক্টর জেনারেল, আমরা ছিলাম। তো ওখানে প্রথম দিকে আমরা মানে গেস্ট হিসেবেই ছিলাম, কিন্তু 9 তারিখ থেকে আসলে এক ধরনের বন্দি দশা ছিল আমাদের, এবং তারপর তো কেউ কেউ ওখান থেকে অ্যারেস্ট হয়েছে। মানে আই ম্যানেজ টু এসকেপ ফ্রম দ্যাট ফ্যাসিলিটিস। কি পরিমাণ সেখানে আপনারা যখন না, এখানে যে আমি যাদের কথা বললাম এই কয়জনই, কিন্তু ভিন্ন ভিন্ন লোকেশনে। ইভেন আমি শুনেছি 2-3টা দূতাবাসের লোকও আসলে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। তো ওই সময় হ্যাঁ, পুলিশ হেডকোয়ার্টার্সে আমাদের একটা আশঙ্কা ছিল যে হামলা হবে, এবং হামলা হলে মবের হাতে হত্যাকাণ্ডের মানে শিকার হব, মব ভায়োলেন্সের শিকার হব। কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্সে কিছু ঢুকেছিল, বিকেল বেলায় কিছু ঢুকে তারা 2-1টা গাড়ি ভাঙচুর করে পরে আর তারা পুলিশ হেডকোয়ার্টার্সে আর ঢোকেনি, বের হয়ে গিয়েছিল। ফলে আমি কৃতজ্ঞ যে আর্মি অথরিটির পক্ষ থেকে তারা আমাদেরকে এইভাবে হেলি সাপোর্ট দিয়ে ওইখান থেকে রেস্কিউ করেছে, এবং ওই সময়টাতে যে যখন কোথাও ইয়ে করার মতো, আশ্রয় নেওয়ার মতো সুযোগ ছিল না, পরিবেশ ছিল না, সেই পরিস্থিতিতে আমরা তাদের